সকল স্টুডেন্টদের জানাই আজ আমি তোমাদেরকে এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারে 2025-26-এর যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি 264 নম্বর পেজে অঙ্কগুলো করাবো। 264 নম্বর পেজে একের অঙ্কটা দেখো। একের অঙ্কটা, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তো দেখো, ধরি কোনো মূলধন 100 টাকা, তাহলে 20 বছরে কত হচ্ছে? দ্বিগুণ। দ্বিগুণ মানে কত হচ্ছে? 2 × 100 মানে 200 টাকা। সুদ কত? তোমরা এই 200 টাকার মধ্যে কী আছে? সুদও আছে, আসলও আছে। তাহলে সুদ কত আছে না 200 - 100 = 100 টাকা। তাহলে আমি সুদের হার বের করব। সুদের হারের ফর্মুলা হচ্ছে, আগে সুদের হারটা বের করে নেব, i × 100 আসল ইন্টু সময়। এখানে i মানে সুদ, সুদ ছিল আমাদের কত টাকা? 100 টাকা, বা ইন্টু 100, আর আসল আমি 100 টাকা ধরেই রেখেছিলাম, এটাও 100, আর টি তো বলে দিয়েছে 20 বছর, তাই আমি 20 লিখলাম। এবার এই মানগুলো লেখার পর কাটাকুটি করলাম, 100 কেটে গেল, 20 দিয়ে 100 কাটলে 5%। প্রথমে আমি বের করে নিলাম সুদের হারটা কত। আর যদি মূলধন 3 গুণ হয় তাহলে সুদ আসলে হবে 3 × 100 মানে 300 টাকা। তাহলে সুদ হবে 300 থেকে 100 টাকা আসল বিয়োগ করলে 200 টাকা। সময়টা বের করব, সুদ ইন্টু 100 আসল ইন্টু সুদের হার। সুদ মানে এখানে 200 টাকা ইন্টু 100, আসল তো 100 টাকা ধরাই আছে আমাদের, আর সুদের হার হচ্ছে 5% বের করে নিয়েছিলাম। দিয়ে এবার 100 কেটে গেল, 5 দিয়ে কাটলে 40, উত্তর হবে 40 বছর, অপশান সি এরটা। 2 অঙ্কটা দেখো, x² - 3x + k = 10। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলছে -2, তাহলে k এর মানটা কত হবে? তো প্রথমে আমরা কী করলাম, আগে সমীকরণটা টুকে নিলাম। টুকে নেওয়ার পর এখানে যে 10টা ছিল, এই 10টা এপারে নিয়ে এলাম। তাহলে কত হলো? x² - 3x k - 10 = 0। এখান থেকে ax² + bx + c = 0 সমীকরণের মধ্যে এখানে সহগ x² এর সহগ হচ্ছে a, এখানে 1, p সেটা -3 হবে, c সেটা হবে k - 10। সমীকরণের দুটি বীজের গুণফল মানে আমরা যেটা জানি আলফা ইন্টু বিটা, তার ফর্মুলা c/a। এখানে c মানে k - 10, a মানে 1। তাহলে এখানে তো আমরা পেয়ে গেছিলাম আলফা ইন্টু বিটার মান, বইতে বলেছে -2, তাই সমান -2। এটা আমি একটু ক্রস গুণ করে নিলাম, এখানে কিছু নেই 1, তাহলে k - 10 আর 2 এর সঙ্গে 1 গুণ করলে -2, এটি মাইনাস ছিল বলে -2, এদিকে 10টা ওপারে চলে গেল, প্লাস হয়ে গেল, বিয়োগ করলে 8 হয়, বড় সাইন প্লাস, তাই জন্য এখানে কোনো প্লাস সাইন বসলো, অপশন সি এরটা। এবারে 3-এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সির দুটি সমান জ্যা, ও থেকে এ বি দূরত্ব 4 সেমি হলে সির দূরত্বটা কত? তো দেখো, প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, সেই বৃত্তের মধ্যে এ বি একটা জ্যা, সি ডি একটা জ্যা, এখান থেকে ডিস্টেন্সটা বলে দিয়েছে 4 সেমি। আমরা দেখতে পাচ্ছি যদি জ্যা যদি সমান হয় তাহলে তার ডিস্টেন্সটাও সমান হবে, সুতরাং তার ডিস্টেন্সটা কত হবে? 4ই হবে, অপশান বি এরটা। 4-এর অঙ্কটা দেখো, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত হবে? একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4x², তার মানে 4x², যেহেতু পার্শ্বতল তাই ওখানে 256 বলেছে, তাই 4 দিয়ে ভাগ করলাম, x এর মান আসবে 4 দিয়ে ভাগ করে 64, যেহেতু স্কোয়ারটা এপারে সে বর্গমূল হয়ে গেল, আর 64 বর্গমূল 8, তাই এখানে বাহুটা হচ্ছে 8 মিটার। এবার আমাকে বলেছে ঘনকটির আয়তন বের করতে হবে। ঘনকটি যদি আয়তন বের করতে হয় তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব, তার মানে 8-এর কিউব, 3টে 8 গুণ করতে হবে, 8-এর কিউব করলে 512, তাই ঘনমিটার, সমান অপশান ডি এরটা। 5-এর অঙ্কটা দেখো, tan আলফা প্লাস cot আলফা = 2 বের করতে বলেছে, tan 25 আলফা প্লাস cot 25 আলফার মানটা কত? প্রথমে আমরা আগে tan এর মান বের করে নেব। কী করে বের করবো দেখে নিই। প্রথমে tan আলফা প্লাস cot আলফা = 2 লিখে নিলাম। cot মানে যে আমরা জানি 1/tan আলফা,
তাহলে এখান থেকে আমরা কী করলাম, এখানে কিছু নেই মানে 1 আছে, ট্যানের সঙ্গে 1-এর লসাগু করে ট্যান আলফা হলো, ট্যান আর ট্যান আলফা গুণ করলে ট্যান স্কোয়ার আলফা প্লাস ট্যান আলফা ভাগ করলে 1 হয়, 1 একে 1, এটা পেয়ে গেলাম। এরপরে আমরা এটা গুণ করে দিলাম, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান আলফা। এখান থেকে ট্যান আলফাটা এপারে চলে এলো, তাহলে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, তারপরে ট্যান আলফা মাইনাস 1-এর হোল স্কোয়ার, ট্যান আলফা ইকুয়ালস টু 1 বেরিয়ে গেছে। এবার আমরা এই পারে চলে এলাম, বলেছে ট্যান 25 আলফা প্লাস কট 25 আলফা। আমরা কী করলাম, ট্যানের জায়গায় 1/25 করলাম, প্লাস এখানে কটটাকে 1/tan করে দিলাম, তাতে ট্যানের মানটা বসাতে পারি, বসিয়ে দিলাম 125 ওপরে 1 ওপরে 25, তাহলে এটা করলেও সে একই হচ্ছে, 1 যোগ করে 2, অপশান সি এরটা। 6 অঙ্কটা দেখো, 6 7 x 8 y 14 সংখ্যাগুলি গড় বলেছে 10। এবার আমরা কী করলাম, এখান থেকে আমরা গড় বের করে নিলাম, যেহেতু 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ করলে সবকটাকে যোগ করে 6 দিয়ে ভাগ করলে গড় এসে যাবে, তাই গড়ের মান 10 বলে দিয়েছে, আর যোগ করে এসে 35 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার এই 10-এর সঙ্গে 6 গুণ করলে 60, তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এই 35টা এপারে চলে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই 60 থেকে 35 বিয়োগ করে 25, অপশান বি এরটা। এবার আমি 2-এর শূন্যস্থান পূরণগুলো করাবো। এক একটা বলছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:5, এর মোট লাভ 60 টাকা পেলে বি তাহলে লাভ কত পাবে। এখানে আমরা লিখে নিয়েছি, অনুপাতটা আগে লিখে নিয়েছি, তারপরে এ এর লাভটাও লিখে নিয়েছি। বি এর লাভ বের করতে গেলে এর যে লাভ 60 টাকা আর এর যে অনুপাত 3, তাই 60কে 3 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করব, করে আসছে কত 100 টাকা, তাহলে বি এর লাভ হচ্ছে 100 টাকা। 2-এর অঙ্কটা দেখো, 1/2 মাইনাস √3 এর অনুবন্ধী করণী কত হয় বের করতে বলছে। তো আগে আমাকে নিরাসক করতে হবে, তো দেখো এটা নিরাসক করে নিচ্ছি আমরা। প্রথমে 1/2 মাইনাস √3, এটাকে নিরাসক করলে 2 প্লাস √3, নিচে যেহেতু মাইনাস আছে জন্য উপরে প্লাস দিয়ে এপারেও প্লাস দিয়ে গুণ করতে হবে, নিরাসক করতে গেলে মাইনাস থাকলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করতে হয়, তাহলে 2 প্লাস √3, আর এখানটা কী আছে 2 যেহেতু গুণ করলে মানে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই জন্য 2 গুণ করলে 4, আর √3 গুণ করলে স্কোয়ার হয়, তাই √3 গুণ করলে 3 হয়, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 প্লাস √3/1, মানে এটা 1 দিয়ে ভাগ করলে সে একই হবে, 2 প্লাস √3, এটা হচ্ছে করণী নিরাসক। আমাকে বলেছে অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী করতে গেলে নিরাসককে মাইনাস দিয়ে গুণ করতে হয়, তাই -2 প্লাস √3 গুণ করলে -2 মাইনাস √3, এটা উত্তর হবে। এরপর 3-এর অঙ্কটা দেখো, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়। এটা যদি ত্রিভুজ সদৃশ হয় তাদের বাহুগুলো অনুরূপ হতে হবে, যদি অনুরূপ হয় তবেই সেটা তবেই সবাই সমানুপাতি হবে, এই জন্য উত্তরটা হবে অনুরূপ। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা বলছে একটি নিরেট গোলকের তল সংখ্যা কতগুলো। একটা নিরেট গোলকের তল সংখ্যা হয় একটিই হয়। 5-এরটা দেখো, যখন সূর্য উন্নতিকোণ 45 ডিগ্রি তখন মানে ড্যাশ, তখন এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হয়। দেখো আমি এখানে এঁকেছি, আমি একটা ছবি এঁকে নিয়েছি, স্তম্ভের যখন এই উন্নতিকোণ যখন 45 ডিগ্রি তখন স্তম্ভের ছায়াটা পড়ছে এখানটায়, যদি ছায়াটা কমে গিয়ে এখানে চলে আসে তাহলে কি হবে, যখন ছায়া কমে যাচ্ছে তখন উন্নতিকোণটা বেড়ে যাচ্ছে, তাই না, তখন উন্নতিকোণ বেড়ে যাচ্ছে, তাই 45 ডিগ্রির বেশি হবে। এবার 6 অঙ্কটা দেখো, গড় মধ্যমা সংখ্যাগুরু ড্যাশ প্রবণতা সূচক, এটা কেন্দ্রীয় প্রবণতা সূচক হবে, উত্তরটা হবে কেন্দ্রীয় প্রবণতা সূচক। এবার 3-এর এগুলো চলে আসছে, 3-এর সত্য মিথ্যা। যে দেখো 1 নম্বর, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলছে 1 টাকা। দেখি যদি 1 টাকা হয় তাহলে সত্য হবে, নাহলে মিথ্যা হবে, দেখি আমাদের কি হয়। তো দেখো 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ হচ্ছে কত, দেখো পি আর টি বাই 100, পি মানে এখানে 100, আর মানে 10, আর টি মানে 1, কাটাকুটি করে এসে 10 টাকা, তাহলে সরল সুদটা 10 টাকা বেরোলো।
চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 নাম্বার অফ ইয়ার মাইনাস পি মানে আসল। এখানে 100 টাকা ইন্টু 100কে 110 বাই 100 কেটে গেলে 110, এখানে মাইনাস আসল 100 বিয়োগ করে 10 টাকা। তার মানে এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সবসময় সমান হয়, জানতাম, তাও আমি করে দেখিয়ে দিলাম তোমাদের, এটা সমান হবে। সুতরাং ওরা বলছে 1 টাকা বেশি হবে, তাই এটা মিথ্যে। 2 নম্বর অঙ্কটা দেখো, AB is to C square, BC is to A square, AC is to B square, এর যৌগিক অনুপাত বলছে 1:1। দেখা যাক কি হয়। প্রথমে আমি আগে লিখে নিলাম অনুপাতগুলো। এদের যৌগিক অনুপাত মানে হচ্ছে প্রথমে আগে পূর্বপদ তিনটাকে গুণ করলাম, মানে AB ইন্টু BC ইন্টু CA, এই তিনটাকে গুণ করলাম। এদিকে C স্কোয়ার A স্কোয়ার B স্কোয়ার, এই তিনটাকে গুণ করলাম করে আসছে। এদিকেও A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, এদিকেও A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, কাটলে হচ্ছে 1:1। ওদেরও 1:1 এসেছে, এটা সত্য হবে। এবার 3 অঙ্কটা দেখো, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P বৃত্তের অঙ্কিত স্পর্শক P বিন্দুগামী হবে। এটা থিওরিক্যাল। এটা বলছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু P, দেখো আমি বৃত্তটা এঁকে একটা বৃত্ত আঁকলাম। এটা যদি ভিতরে বিন্দু হয় তাহলে এর মধ্যে কখনোই এটা স্পর্শক কখনো P বিন্দুগামী হবে না। যদি এটা অপরিস্থ বিন্দু হয় তাহলে এটা P বিন্দুগামী হতে পারে। তাই অন্তস্থ হলে হবে না, অপরিস্থ হলে হবে, তাই এটা মিথ্যে। 4 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সবসময় সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ ঠিকই বলেছে, তো আমি এঁকে দেখালাম। এটা শঙ্কু প্রথম আমি আঁকছিলাম, এই শঙ্কু এঁকে তার মধ্যে তার উচ্চতা, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ দেখিয়ে দিয়েছি আমি, A B C এঁকিয়ে দেখেছি। এর মধ্যে ঠিকই বলেছে যে একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়, সত্য এটা। 5টা দেখো, cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি cos 90 ডিগ্রি এর মান কত হবে? খুব সোজা, cos 0, cos 1, cos 2, cos 3 যাই হোক না কেন, লাস্টে যদি cos 90 হয়, মানে cos 90 এর মান আমরা 0 জানি, তাহলে এটা পুরো ফিগারটা হবে 0, পুরোটাই হবে 0। কিন্তু ওরা এখানে বলেছে 1, তাই এটা 1 হবে না, এটা সবসময় 0ই হয়, এটা সবসময় 0 হয়, তাই এটা মিথ্যে হবে। 6 অঙ্কটা দেখো, 3, 14, 18, 20, 5 এদের মধ্যমা বলছে 18। দেখে নিই আমরা কী হবে আমাদের। আগে আমরা সাজিয়ে নিলাম 3, 5, 14, 18, 20 সাজিয়ে ছোটোতে বড় সাজিয়ে নিলাম। এখানে টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে 5টা, মানে বিজোড় সংখ্যা। বিজোড়ের ফর্মুলা মধ্যমা হচ্ছে n+1/2, n এর মান হচ্ছে 5 প্লাস 1/2 যোগ করলে থার্ড মানে 3 নম্বর সংখ্যা মানে 14, অর্থাৎ 14 তো এখানে আমাদের বেরিয়েছে, ওদের বলছে 18, তাই এটা মিথ্যে বলে হবে।